এবং মহাত্মা গান্ধী পাদদেশে এসে ওনাকে সম্মান জানানোর যে কর্মসূচি, এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন শামসেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি মাননীয় হবিবুর রহমান সাহেব, ব্লক কংগ্রেসের অন্যতম নেতা জাকির দা, টাউন কংগ্রেস সভাপতি কাশীনাথ রায়, জেলা কিষাণ কংগ্রেসের নেতা বাবলু মণ্ডল, শাখা সংগঠনে সভাপতি বৃন্দ এবং সর্বোপরি কংগ্রেসের সৈনিকরা এত দুর্যোগ পরিস্থিতির উপরেও বৃষ্টির মধ্যে ভিজে আমাদের পার্টি অফিস থেকে এই স্থানে মিছিল করে এলেন এবং আজকে এই সভায় অংশগ্রহণ করেছেন। সকলকে প্রথমে আমার আন্তরিকভাবে নমস্কার, সালাম এবং জাতীয়তাবাদী অভিনন্দন। আপনাদের কাছে আমরা আজকে হাজির হয়েছি এই দুর্যোগের মধ্যেও। কারণটা এই যে আমাদের পূর্ব ঘোষিত আজকে একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচিটা কি? কর্মসূচি কিষাণ মজদুর বাঁচাও দিবস। আজকের এই পবিত্র দিন একদিকে আমাদের জাতির জনক বাপুজি মহাত্মা গান্ধীর জন্মদিন, আর একদিকে আমাদের রাষ্ট্রনায়ক দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ওনারও জন্মদিন। এই দুই মহান ব্যক্তিত্বের জন্মদিন আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস অনেক আগে ঘোষণা করে রেখেছিলেন যে আমরা দুই মহান ব্যক্তির জন্মদিনে আমরা কৃষক এবং মজদুর বাঁচাও দিবস হিসাবে পালন করব। কারণটা যে আজকে ভারতবর্ষে যে কৃষকের অবস্থা, যে কৃষক বিল পাশ করা হয়েছে লোকসভায় এবং রাজ্যসভায় বিজেপি প্রচালিত নরেন্দ্র মোদী সরকারের, যে বিলে গোটা ভারতবর্ষে শুধু কৃষকদেরকে সমাপ্তি করার চক্রান্ত নয়, ভারতবর্ষের সমস্ত ধর্মের বর্ণের সমস্ত বর্গের মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়া, আর জীবনযাপন নিজের দৈনন্দিন জীবনে চলাফেরা অত্যন্ত কষ্টকর হয়ে উঠবে এই বিলের জন্য। এই বিলের মাধ্যমে কয়েকজন শিল্পপতির হাতে গোটা কৃষি ব্যবস্থাকে তুলে দিচ্ছেন নরেন্দ্র মোদী। কিভাবে? এতদিন খাদ্য শস্য অতি আবশ্যক, যেগুলো চাল, গম, আলু, পেঁয়াজ, সমস্ত কিছু যেগুলো অতি আবশ্যক মানুষের জীবনে, সেগুলো কিন্তু যে যার মতো করে স্টক করতে পারত না। সরকারি আইন অনুসারে তাকে মজুত করতে হতো এবং এই খাদ্যশস্যগুলো প্রতিটি খাদ্যশস্যের একটি ন্যূনতম মজুরি বেঁধে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, যেখানে কৃষকরা তার কিষাণ মান্ডিতে গিয়ে বা বাজার সামগ্রীতে গিয়ে তার একটি সাহস ছিল কৃষকদের যে আমি ন্যূনতম মজুরিতে বিক্রি করতে পাবো, তার নিচে নামবে না। সেই জায়গাটাকে শেষ করে দিয়ে এই আইনে বলা হয়েছে যে যে কোনো ব্যক্তি, যে কোনো ইন্ডাস্ট্রিয়াল শিল্পপতিরা তার ইচ্ছা মতো মজুত করতে পারে খাদ্যশস্য। সরকার এখানে হস্তক্ষেপ করবে না, কোন ন্যূনতম মূল্য থাকবে না। তাহলে আজকের দিনে যারা সরকারি নিয়ম অনুসারে কৃষকরা চলত, সরকারি নিয়ম অনুসারে ব্যবসায়ীরা চলত, সেই নিয়মে কোনো আজকে বাধ্যবাধকতা নেই। হাতে গুনে দেখা যাবে যে 10-12 জন শিল্পপতিকে, যে 10-12 জন শিল্পপতিকে গোটা ভারতবর্ষের বিজনেসটাকে তুলে দেওয়া হয়েছে। দেখবেন যে এখানে ওই শিল্পপতিগুলো ছাড়া, অর্থাৎ আম্বানি, আদানি, ডালমিয়া
দিয়ে দেওয়া হয়েছে। ক্ষেত মজুর কৃষকদের যে ব্যবসা এটাকেও আইনের মাধ্যমে দিয়ে দেওয়া হলো, কারণ তারা যখন ডাইরেক্ট কৃষকদের কাছ থেকে কিনতে শুরু করবে, তারা যখন কৃষকদের সঙ্গে ডাইরেক্ট চুক্তি করবে, তারা যখন কৃষকদের সঙ্গে ডাইরেক্ট লেনদেন করবে, তাহলে মিডিলে যারা মাঝারি ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, যারা ইন্ডাস্ট্রিয়াল বা শিল্পপতি নয়, তারা কিন্তু ধারে কাছে মিলতে পারবে না। সেখানে গোটা মাঝারি এবং ছোট ব্যবসায়ীরা শেষ হয়ে যাবে। আরেকদিকে দেখা যাবে যে এই কৃষকদেরকে সাময়িক এক সামনে লাভ্যাংশ লোক দেখিয়ে দিয়ে যে চুক্তি করা হবে, সেই চুক্তিতে পরবর্তী সময় থেকে তারা ইচ্ছা মতো দাম দরে নেবে। তো এরকম যদি চলতে থাকে এই আইনের মাধ্যমে, তাহলে অদূর ভবিষ্যতে ভারতবর্ষের যে খাদ্যশস্যের যে সিস্টেম, সেটা কোথায় গিয়ে দাঁড়াবে? যে ভারতবর্ষে একটা সময় খাদ্যের অভাব ছিল, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যে ভারতবর্ষে খাদ্য বিদেশ থেকে যোগান দেওয়া হতো, আমেরিকা থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে, জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রীর সময় ৬৬ সালে যখন প্রথম মেক্সিকোতে একটি উন্নত মানের বীজের পরীক্ষা সম্পন্ন হয়, সেখান থেকে ভারতবর্ষে তখনকার তৎকালীন কংগ্রেসের নেতারা সেই বৈজ্ঞানিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মেক্সিকোর সঙ্গে কথা বলে সেই খাদ্যশস্য উৎপাদন আরম্ভ করে, প্রথমে পাঞ্জাব, তারপরে হরিয়ানা, উত্তরপ্রদেশ, গোটা ভারতবর্ষে। যেটা একটা সময় মাত্র ৫৩ মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য হতো, আজকের ভারতবর্ষে ২৯০ মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হয়। যেটা কংগ্রেস সবুজ বিপ্লব তৈরি করেছিল ভারতবর্ষে, সেই সবুজ বিপ্লবের জন্য আজকে খাদ্যশস্য যেভাবে ভারতবর্ষ উৎপাদন হয়, আমরা খাবার পরেও বিদেশে বিক্রি করতে পারি। এটা কিন্তু একদিনে হয়নি, এটা কোনো বিজেপির নেতা দৌলতে হয়নি। তো এই একটা বড় ব্যবসাকে, এই খাদ্যশস্যের যে ভারতবর্ষ আজকে একটা দৃষ্টান্তমূলক দেশ বিশ্বের, সেই ব্যবসাটা তুলে দেওয়া হচ্ছে আম্বানির হাতে, আদানির হাতে, ডালিয়ার হাতে, রামদেবের হাতে, ডাক্তার সুভাষচন্দ্রের হাতে, বিজেপির সাগের যারা শিল্পপতি তাদের হাতে। এবং এই সিস্টেমে আপনারা জেনে রাখুন, যদি এই আইন বাতিল না হয়, তাহলে যে রেশন ব্যবস্থা আছে, যাকে আমাদের চলতি ভাষায় বলা হয় খন্ডন নিতে যাব, রেশন নিতে যাব, সেই রেশন ব্যবস্থা উঠে যাবে। আজকের দিনে যেটা ২ টাকা ৩ টাকা কিলো চাল, এই ২ টাকা ৩ টাকা কিলো চাল যে আইন আছে, কি করে বাতিল হবে? আপনারা যদি গভীরভাবে ভেবে দেখেন, যে যখন সবুজ বিপ্লব ভারতবর্ষে এলো, মাননীয়া ইন্দিরা গান্ধী তখন গণবন্টন আইন করলেন, গণবন্টন নীতি আরম্ভ করলেন। গণবন্টনটা কি? রেশন ব্যবস্থা। এই গণবন্টন রেশনের মাধ্যমে গোটা ভারতবর্ষের খাদ্যশস্যকে সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়া, এবং খাদ্য সুরক্ষার আইনের মাধ্যমে ভারতবর্ষের ৮৩% মানুষ যাতে খাদ্যের ব্যাপারে নিশ্চিত থাকে, তার জন্য আইন করলো কংগ্রেস। সেখানে আজকের দিনে আপনারা পাচ্ছেন, যদি সরকার খাদ্যশস্য ক্রয় বন্ধ করে দেয়, যদি সরকার ন্যূনতম মজুরি বাদ দিয়ে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, যদি বাজার সমিতি বা কিষাণ মান্ডি যেগুলো ভারতবর্ষে আছে, সেখানে যদি সরকার কৃষকদের কাছ থেকে দ্রব্য কিনবে না, খাদ্যশস্য কিনবে না, তাহলে সরকার কি করে রেশনের মাধ্যমে আপনাকে খাদ্য সুরক্ষার যে আইন, চাল কম দেবে ২ টাকা ৩ টাকা কিলো দরে, কি করে রেশনে আপনি মাল পাবেন? টোটালি তো তখন সরকারকে হাত পাততে হবে, ভিক্ষা চাইতে হবে, ক্রয় করতে হবে আম্বানির কাছে, আদানির কাছে, রামদেবের কাছে, সুভাষচন্দ্রের কাছে। অর্থাৎ এই আইনের মাধ্যমে গোটা ভারতবর্ষের মানুষের অদূর ভবিষ্যতে মানুষ কি খেয়ে বেঁচে থাকবে, এটার উপরে ত্রাহি অবস্থা তৈরি হতে যাচ্ছে। আমাদেরকে তাই সজাগ হতে হবে, বুঝতে হবে শুধু কৃষকদের বিরুদ্ধে এই আইন নয়, এই আইন কিন্তু গোটা ভারতবর্ষের ১৩৫ কোটি মানুষের বিরুদ্ধে এই আইন পাস করা হয়েছে, বিল পাস করা হয়েছে। এবং আরেকদিকে মজদুরদের যে অবস্থা, লকডাউনের মধ্যে, করোনা মহামারীর মধ্যে গোটা ভারতবর্ষে আজকের দিনে ২৪ কোটি মানুষ কর্মযুক্ত, ২৪ কোটি মানুষ তার কর্ম হারিয়ে ফেলেছে, কাজকর্ম নেই। এই
জন্য যাদেরকে পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে, এই পরিযায়ী শ্রমিকদের জন্য কংগ্রেসের নেতৃত্বকে সুপ্রিম কোর্টে কেস করতে হয়েছিল এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে না, এই পরিযায়ী শ্রমিকদেরকে, এই কর্মযুক্ত ব্যক্তিদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এই ক্ষতিপূরণের যে টাকা, সেটা 50,000 কোটি টাকার প্রকল্প তৈরি করা হয়েছে। আমরা বাঙালি, পশ্চিম বাংলার মানুষ হিসাবে আরো হতবাক কি যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সরকার, এই সরকার যে পরিযায়ী শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর জন্য আর্থিক সহায়তার যে প্রকল্প, সেই প্রকল্পে অংশগ্রহণ করেনি পশ্চিম বাংলা। আমাদের অভিনন্দন চৌধুরী লোকসভায় সরাসরি প্রশ্ন শুনেছিলেন, তাতে বিজেপির পক্ষ থেকে নির্মলা সীতারামন উত্তর দিয়েছেন যে ভারতবর্ষের সমস্ত রাজ্যের পরিযায়ী শ্রমিক কর্মযুক্ত ব্যক্তিদের তালিকা থাকলেও পশ্চিম বাংলার তালিকা জমা পড়েনি। আমাদের এই জায়গাটাই প্রতিবাদ, যাতে প্রায় যেখানে সরকারিভাবে বলা হচ্ছে পশ্চিম বাংলায় 40 লক্ষ শ্রমিক রাজ্যে ফেরত এসছে যারা কর্মযুক্ত, তাদের কর্ম হারিয়ে গেছে, তাহলে সেই শ্রমিকদেরকে যেখানে কংগ্রেসের যে যথাযথ উদ্যোগ এবং আইনের সহযোগিতা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে বিজেপি সরকারকে বাধ্য করেছে এই প্রজেক্ট, এই প্রকল্প ঘোষণা করতে, সেখানে পশ্চিমবাংলা কেন অংশগ্রহণ করবে না? কেন পশ্চিমবাংলার শ্রমিকরা কেন এই সুযোগ সুবিধা পাবে না? আমাদের এই জায়গায় প্রতিবাদ এবং আন্দোলন চলতে থাকবে। পশ্চিমবাংলার সুবিধা সেই প্রকল্পে এনিহাউ নথিভুক্ত করতে হবে। আমাদের অধীররঞ্জন চৌধুরী মহাশয় লোকসভায় সেই কথা তুলেছেন, জাতীয় কংগ্রেস সেই কথা লোকসভায় তুলেছে। এই জন্যই এবং আমরা আজকে যে কিষাণ এবং মজদুর বাঁচাও দিবস বলছি, তাহলে এই মহাত্মা গান্ধী যে মহান পুরুষ, এনার প্রথম যদি আন্দোলন হয় ভূখ হরতাল যাকে বলা হয় বা সত্যাগ্রহণ, উনি ভারতবর্ষের আন্দোলনের মধ্যে প্রথম ভূখ হরতাল করেছিলেন মজদুরদের জন্য আহমেদাবাদে। যখন চম্পারণ বিহারে আন্দোলন সফল হয়, সেই চম্পারণ আন্দোলন সফলের পরে যখন শ্রমিকরা তার কর্মযুক্ত হয়ে মালিক পক্ষের কাছে যখন ন্যায্য মূল্য পাচ্ছে না, তখন আহমেদাবাদে শ্রমিকদের সঙ্গে কথা বলে, মালিকদের সঙ্গে কথা বলে সমাধানের রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমাদের মহাত্মা গান্ধী সেদিন অনশনে বসেছিলেন, ভূখ হরতালে বসেছিলেন আহমেদাবাদে এবং সেই শ্রমিকদেরকে ন্যায্য পাওনা পাইয়ে দিয়েছিলেন। এই মহাপুরুষের সময়ও যেমন জাতীয় কংগ্রেস এই শ্রমিক কৃষকদের জন্য লড়াই করেছে, আজকের দিনও জাতীয় কংগ্রেস একই অবস্থায় কৃষক এবং শ্রমিকদের সাথে লড়াই করছে। আজকের এই দিনটাকে এইভাবে বেছে নেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গতকালকে যে ঘটনাটা ঘটেছে, বিজেপি মোদী এবং যোগীর সাজসে রাহুল গান্ধীর নেতৃত্বে যখন আজকে যাওয়া হচ্ছে একটা পীড়িতা মহিলার পরিবারের সঙ্গে দেখা করতে, তখন প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন, অধীররঞ্জন চৌধুরী ছিলেন, কেসি বেণুগোপাল ছিলেন, যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ছিলেন, মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ছিলেন, দিল্লির প্রদেশের সভাপতি ছিলেন, সমস্ত কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা ছিলেন। যেখানে পুলিশ তাদেরকে বাধা দিলেন, পুলিশকে বললেন রাহুল গান্ধী একটা কথাই, যদি আপনাদের যেতে অসুবিধাতে হয় যেতে দিতে, তাহলে আপনাদের কথা বলতে চাই যে আমাকে অন্তত একাই যেতে দিন, যে সেই পরিবারের সঙ্গে আমি অন্তত একাই তো যেতে পারবো। যদি আপনাদের 144 ধারা লাগু করা থাকে, আমার একাই হাঁটতে অসুবিধা নেই। আপনি এই 144 আপনি আমাকে একজন ব্যক্তিকে আটকাতে পারেন না। সেখানে পুলিশ সেই কথাও কর্ণপাত না করে যেভাবে রাহুল গান্ধীর গায়ে হাত দিয়ে কলার করে ধাক্কাধাক্কি করে নিচে ফেলে দিয়েছেন, যেটা ভারতবর্ষের ইতিহাসে কোন রাজনৈতিক দল কোনদিন এইভাবে অপদস্থ বিরোধী দলকে কোনদিন আক্রমণ এইভাবে করেননি। এই জায়গাটাই আজকে গোটা ভারতবর্ষে যেভাবে ছাত্র পরিষদ, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের সমস্ত টাকা সংগঠন, জাতীয় কংগ্রেস গতকাল থেকে গোটা ভারতবর্ষে রাস্তায় নেমেছে আন্দোলন করতে, সেই অনুসারে আজকের এই সান্তাইঘাট ব্লক কংগ্রেস, ধুলিয়ান টাউন কংগ্রেস, আমরা এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি যে আজকে আমাদের সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীকে অপদস্থ
আমাদের সর্বভারতীয় স্তরের কংগ্রেসীদেরকে তার প্রতিবাদ জানাতেই কংগ্রেস আজকে রাস্তায়। এবং এই রাস্তায় শুধু নেমে থাকতে হবে না, একদিকে কৃষকদের আন্দোলন চলবে, একদিকে মজদুরের আন্দোলন চলবে, আর একদিকে সর্বভারতীয় স্তরের নেতৃত্বের উপরে যেভাবে অমানবিকভাবে অত্যাচার করা হয়েছে গতকাল, তারও প্রতিবাদ করতে থাকবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই দুর্যোগপূর্ণ পরিবেশে আপনারা যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এখন পর্যন্ত আপনারা সঙ্গে আছেন, অদূর ভবিষ্যতেও জাতীয় কংগ্রেসের কাছে যতগুলো আন্দোলন হবে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন এবং জাতীয় কংগ্রেস আপনাদের সাথে আগেও লড়েছে, এখনো লড়ছে, ভবিষ্যতে লড়তে থাকবে। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আন্তরিকভাবে আমার নমস্কার সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।